আজ রাম চতুর্দশী। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে এই দিনে অযোধ্যায় ফিরেছিলেন। তাই আমরা সকল সনাতনীরা এই দিনে 14 রকমের শাক রান্না করে খাই এবং সন্ধ্যায় 14টা মাটির প্রদীপ জ্বালিয়ে ঘরবাড়ি আলোকিত করে এই দিনটা পালন করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। সকালবেলায় উনি বাইরে থেকে এই শাকগুলো কুড়িয়ে এনেছিলেন। এখানে 14 রকমের শাক আছে। শাকগুলো পরিষ্কার করে বেছে কুটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কি কি শাক কুড়িয়ে এনেছেন। সজনে পাতা, তেলাকুচা শাক, মলেঞ্চা, পুঁই শাক, চাল কুমড়োর পাতা, হেলেঞ্চা, পাট শাক, লাল আলু শাক, এটাও লাল আলু শাক, মিষ্টি কুমড়ো পাতা, বাংলা কচু শাক, এটাও হেলেঞ্চা, এটা হলো ডাঁটা শাক, কলমি শাক, লাউ শাক। সব মিলিয়ে 14 রকমের শাক হয়েছে। এখন এগুলি পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেব। নতুন মূলা দিয়ে হেলনের ডাল রান্না করব। ডালগুলো ভেজে নিয়েছি শুকনো খোলায়। আপনাদের একটু হেলনের ডালটা ভালো করে দেখাই। অনেকেই হেলনের ডাল চিনেন না বা আপনাদের ওদিকে হয় না, বাজারেও পাওয়া যায় না, অনেকেই চিনতে পারেন না। এই দেখুন হেলনের ডাল, অতি সুস্বাদু একটা ডাল। দেখতে মাসকলাইয়ের ডালের মতো, তবে মাসকলাইয়ের ডালের চেয়ে অনেকটাই বড় আর খেতে অনেক সুস্বাদু। যে কোনো সবজির সাথে মানায়, মাছের মাথা দিয়েও রান্না করা যায়। তো ডালগুলো আমি ভেজে নিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন খোসা ছাড়িয়ে নেব। এই ডালগুলো শুধু ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলে হয়। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছিলাম, এখন কুচিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। সাথে থাকবে 14 শাক রান্না, খাওয়া এবং 14 প্রদীপ জ্বালানো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নদীর ট্যাংরা মাছ রান্না করব বেগুন দিয়ে। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেগুনটা কেটে ভালোভাবে ধুয়ে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মূলাগুলো কষিয়ে দেখা যাচ্ছে 3টা মূলা কেটে নিলাম। সবকিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিলাম। সরিষার তেলে গোটা জিরা আর রাঁধুনি ফোড়নে দিচ্ছি। হেলনের ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের মাড় গেলে নিয়েছি। এদিকে ফোড়নটা রেডি হলে মূলাগুলি দিয়ে দিলাম ধুয়ে। স্বাদ মতো লবণ দেব, ডাল সিদ্ধতে লবণ দিই নেই। ডাল সিদ্ধর সময় লবণ দিলে সহজে ডাল সিদ্ধ হয় না। এদিকে ডালগুলো দেখুন কত সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে 1 কাপের একটু বেশি ডাল দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, ঘুটে নেব। এদিকে মূলাগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। মূলা ডাল রান্নাতে তেমন কোনো মশলা দেব না। লবণ দিয়েছি, কাঁচামরিচ দিলাম, 1 চা চামচ হলুদ দিয়েছি, আর কিছুই দেব না। চুলার তাপটা কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব। চুলার তাপ একটু বেশি থাকলে হলুদটা পুড়ে যাবে এবং তিতা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দিলাম। এই রান্নাটা একেবারেই সহজ, তবে খুবই চমৎকার একটি রান্না। খেতে যে এত ভালো লাগে, যে কোনো সবজি দিয়ে হেলনের ডাল রান্না করলে দারুণ লাগে খেতে। ডাল সিদ্ধ করা ওই পাত্রেতেই নিয়ে নিলাম। আরও একটু জল দিয়েছি। এদিকে ট্যাংরা মাছগুলো রান্নার জন্য রেডি করব। স্বাদ মতো লবণ,
হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, 1 মুঠো কুচানো পেঁয়াজ দিয়েছি, কুচানো কাঁচামরিচ দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। বেগুনগুলি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রথমে মাছটা কড়াইতে দিয়ে মশলা মাখানো ওই বাটিতেই বেগুনগুলো একটু মাখিয়ে উপর দিয়ে দেব। 2টা বেগুন কেটে ধুয়ে নিয়েছি, একেবারেই কচি। এদিকে ডালটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দেব। খুবই চমৎকার স্বাদে হেলনের ডাল রান্না হয়ে গেল মূলা দিয়ে। শীতের সময় এভাবে আমি মাসকলাইয়ের ডাল মূলা দিয়ে রান্না করি, খুবই ভালো লাগে খেতে। নামিয়ে নিলাম। শাকটাও হয়ে গেছে। একটু বেশি করে সরিষার তেল দিয়েছি, তেল গরম হলে কালো জিরা দিয়েছি, এরপরে কুচানো কাঁচামরিচ দিয়েছি 4-5টা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে শাকটা দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে খুব সুন্দর মতো শাকটা ভাজা করে নিয়েছি, নামিয়ে নিলাম। মাছ বসাবো। সরিষার তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। এখন মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছ মাখানো এই বাটিতে বেগুনগুলো মাখিয়ে নেব। নেড়ে চেড়ে মাছটাকে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ রান্না করে তার উপর বেগুনগুলো বিছিয়ে দেব। বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম। আলতো হাতে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়েছি, ঢেকে ঢেকে রান্না করব। এরপরেই অল্প ফোটানো গরম জল দিয়ে মাখো মাখো করে নামাবো। বেগুন আর মাছ উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন অল্প করে ফোটানো গরম জল দিয়েছি, ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দেব। রান্না শেষ, এখন নামাবো। এখন দিনের 3:30 বাজে। আজ রাম চতুর্দশী, তো চতুর্দশী লেগেছে দিনের 2:30 বাজে, এখন দিনের 3:30 বাজে। আমরা এখন খেতে বসছি। চতুর্দশী থাকা অবস্থায় 14 রকমের শাক খেতে হবে এবং 14টা প্রদীপ জ্বালিয়ে বাড়িঘর আলোকিত রাখতে হবে। এই নিয়মটা আমার জানা ছিল না, আমি আগে কোনোদিন শুনিও নাই, আর এই নিয়ম জানতামও না। ইউটিউবের কল্যাণে এই নিয়মটা জেনে আমার কাছে যে কি ভালো লেগেছে। গত 3 বছর আগে আমার একজন প্রিয় মানুষ মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে তিনি আমাকে বলেছিলেন, মাসিমা আপনাদের কি এরকম নিয়ম আছে? পুরো ব্যাপারটা ওনার কাছে শুনে আমার কাছে যে কি ভালো লেগেছিল। তো আমি বলেছি, মা আমাদের তো এই নিয়ম নাই, নাই মানে কোনোদিন করে নাই, কেউ দেখিও নাই। এখন থেকে আমি যখন শুনেছি এত সুন্দর একটা নিয়ম বা এত সুন্দর একটা স্মরণীয় দিন, এই দিনটাতে আমিও তাহলে 14 রকমের শাক রান্না করব, 14টা প্রদীপ জ্বালিয়ে ওই দিনটা আমিও পালন করব। আসলে রাম চতুর্দশী যে পালন করতে হয় বা এরকম সুন্দর একটা নিয়ম আছে, এটা আমরা কেউ জানতামও না। রামায়ণ মহাভারত পড়েছি আমি, তবে এই নিয়মটা জানতাম না। তো এই কাহিনীটা ওনার মুখে শুনে আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই আমি ওনার কাছে বলেছিলাম, আজ থেকে মানে এই বছর থেকে যতদিন আমি বেঁচে থাকি, সজ্ঞানে থাকি, প্রতি বছর আমি এই দিনটা এভাবে পালন করব। 14 শাক দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেল। শাকটা খুবই চমৎকার হয়েছে, অনেক ভালো লেগেছে খেতে।
আমি ভাবছিলাম বাংলা কচুর শাক আছে ওখানে, হয়তোবা গলা চুলকাবে। কিছুই হয় নাই। এখানে কোনো রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করি নাই, শুধু ঢেকে ঢেকে শাকটাকে খুব সুন্দর মতো রান্না করে নিয়েছি। ফোড়নে দিয়েছি কালো জিরা, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। রান্নার সময় আমি ভাবছিলাম যে তেমনটা হয়তো ভালো হবে না, কিন্তু খুবই চমৎকার হয়েছে। পার্থর দুপুরের খাবারের সাথে অল্প একটু দিয়েছি আর বাকিটা আমরা দুজনে খেয়ে নিলাম। অনেক ভালো লেগেছে খেতে। প্রতি বছর এই রাম চতুর্দশীতে সকালবেলায় উনি ঘুম থেকে উঠেই শাকগুলো কুড়িয়ে আনেন। ওনার কাছেও খুব ভালো লাগে। খুঁজে খুঁজে উনি কত রকমের শাক যে এনেছিলেন, শুধু 14 পদের শাক রেখে আর বাকিটা বাদ দিয়েছি। আরো 2-3 পদের শাক ছিল, ওগুলি বাদ দিয়েছি। এখানে শুধু 14 রকমের শাক রান্না করেছি। বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা, এটাও খুবই চমৎকার হয়েছে। ডালটা কেমন লাগছে খেয়ে দেখি। উনি তো বলছেন খুব ভালো হয়েছে। কি স্বাদ, দারুণ হয়েছে। ডাল কিচ্ছু বুঝি না, একের কোনো মশলাই দিই না, শুধু লবণ মরিচ, কাঁচামরিচ, লবণ আর হলুদ। সকালে একবার গুড় নারিকেল মাখি পান্নার ভাত খাইলাম, এখন আবার ভাত। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, আমি প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি। 14টা প্রদীপ নতুন পরিষ্কার সাদা ধুতির কাপড় দিয়ে 14টা সলতে পাকিয়েছি। এখন দিচ্ছি সাদা তেল। মল্লিকা মা বলেছিলেন ঘিয়ের প্রদীপ জ্বালান ওনারা, তো আমি ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি না, সাদা তেল দিয়ে প্রদীপ জ্বালাবো। প্রথম বছর একটা প্রদীপে ঘি দিয়েছিলাম। আমার কাছে এই নিয়মগুলি পালন করতে কি যে ভালো লাগে, কি আনন্দ লাগে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের এদিকে অনেকেই হয়তো ভাববেন বা বলবেন যে এই নিয়ম তো আমাদের নাই, কেন ওনারা করছেন। তো এটা কোনো ব্যাপার না, নিয়ম না থাকলে কি হবে, আমরা তো তখন জানতাম না। এখন যখন জেনে গেছি, এত সুন্দর একটা পুণ্যময় দিন আমরাও এভাবে পালন করব। ধর্মীয় সব আচার অনুষ্ঠানগুলি মানুষকে ভদ্রতা, সভ্যতা, নম্রতা এবং বিনয়ী হতে শেখায়। আর মনে তো প্রশান্তি থাকবেই। আমার কাছে যে কি ভালো লাগছে এই প্রদীপের আলো দেখে। আমার প্রদীপ জ্বালানো শেষ, হঠাৎ করে বিদ্যুৎও চলে গেল। পুরা ঘর অন্ধকার হয়ে গেছে। এখন প্রদীপের আলোয় পুরা ঘরটাকে আলোকিত করে রাখবো। আজ সারাদিনে অনেকবার বিদ্যুৎ চলে গেছে, তবে এই ভর সন্ধ্যাবেলায় বিদ্যুৎ যাবে এটা আমি কল্পনাও করি নাই। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। প্রদীপের আলোতেই পুরো ঘরটাকে আলোকিত করব। ভগবান রামচন্দ্রের নাম নিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম। এখন ঘরের বিভিন্ন জায়গায় প্রদীপগুলো বসিয়ে দেব। ঘরটাও আলোকিত থাকবে, দেখতেও ভালো লাগবে। এটা হলো ঘরের সামনের দরজা, এখানেও 2টা প্রদীপ দিলাম। পর্দার কারণে আরেকটা প্রদীপ দিতে পারলাম না, ওদিকে চারিদিকে পর্দা আছে, এটাও খেয়াল রাখতে হবে। একটু বুঝে শুনে কাণ্ডজ্ঞান খরচ করেই প্রদীপগুলো দিতে হবে, যেন কোনো প্রকারে বিপদের আশঙ্কা না থাকে। অনেক ভালো লাগছে।
আগামীকাল মা ভবতারিণীর পূজা, তো কালী পূজাতেও আমরা প্রদীপ জ্বালাই। বাড়িতে থাকতে তো ঘরের বাইরে ধারে ধারে প্রদীপ জ্বালাতাম, পুরো বাড়ি ঝলমল করতো প্রদীপের আলোতে। তো এখন পরের বাড়িতে থাকি, এখানে তো আর বাইরে প্রদীপ জ্বালাতে পারবো না, ঘরের ভিতরেই প্রদীপ জ্বালাতে হবে। তুলসী তলায় একটা প্রদীপ দিলাম। ঘরের বিভিন্ন জায়গায় প্রদীপগুলো সাজিয়ে দিলাম। কি ভালো লাগছে দেখুন। এখন কিন্তু বিদ্যুৎ নাই, তারপরও পুরো ঘরটা আলোকিত। গতকাল আমার দুই ভাইপো আসছিল, সৌরভ এবং সত্যজিৎ। সত্যজিৎ দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে, সৌরভ আছে। সৌরভও কাল সকালবেলায় চলে যাবে, ওর ক্লাস আছে সকালে। আজ সারাদিনে অনেকবার বিদ্যুৎ চলে গেছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আপনারা আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। গতকাল আমার এক প্রিয় দিদি কমেন্টস করেছিলেন, উনি লিখেছেন, আপনি সব সময় কমেন্টস যারা করে তাদের নাম বলেন, আজ কয়দিন কেন আপনি সবার নাম বলছেন না। আসলে কিছুদিন যাবৎ কমেন্টস বক্সে সবার নামগুলো এলোমেলো হয়ে আসে, নামগুলো খুঁজে খুঁজে বের করতে অনেক সময় লাগে, তার জন্যই আপনাদের নামগুলি বলতে পারছি না। তবে সুযোগ করে অবশ্যই আপনাদের নামগুলি বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণ আগে ফেনী থেকে আমাদের দুই ভাগিনা আসছে, ওদের জন্য খাবার নিয়েছি।